50 বছর আগে মানুষ এমন দুটো জিনিস বানিয়েছিল যেগুলো এই মুহূর্তে সৌরজগতের বাইরে অবস্থান করছে, এবং তারাই হলো মানুষের তৈরি প্রথম এমন জিনিস যারা সৌরজগতের সীমানা পেরিয়ে ইন্টারস্টেলার স্পেসে অবস্থান করছে। আমরা কথা বলছি ভয়েজার 1 এবং ভয়েজার 2 কে নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো বিজ্ঞানীরা একে একে এই মহাকাশ যানগুলোর যে সেন্সর লাগানো ছিল সেগুলোকে বন্ধ করে দিচ্ছে। এই ভিডিওতে আমরা জানবো যে কেন বিজ্ঞানীরা এই সেন্সরগুলো বন্ধ করে দিচ্ছেন, এত দূরে তাদের সঙ্গে যোগাযোগ হয় কিভাবে, এবং সরাসরি লাইভ ট্র্যাকিং করে দেখব যে এই মুহূর্তে তারা কোথায় আছে। এবং যখন আজ থেকে 40-45 বছর আগে তারা বিভিন্ন গ্রহকে প্রদক্ষিণ করেছিল সেগুলো লাইভ অ্যানিমেশনের মাধ্যমে দেখব, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আমরা একে একে শুরু করি। চলে এলাম নাসার অফিসিয়াল ফেসবুক পেজে। গতকাল অর্থাৎ 21শে এপ্রিল তারা পোস্ট করেছেন যে ভয়েজার 1-এর আরও একটা সেন্সর বন্ধ করে দেওয়া হলো। কারা করলেন এটা? নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরির যে ইঞ্জিনিয়ার তারা এটা করেছেন। ভয়েজার 1-এর একটা সেন্সর বন্ধ করলেও এখনো পর্যন্ত তার দুটো চালু আছে এবং ভয়েজার 2-এর 3টে চালু আছে সেন্সর। চলুন আমরা জিনিসটা আরও ভালো করে বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে আপনি যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে ভয়েজার 1 এবং 2-এর যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা সেন্সরগুলো লাগানো ছিল সেইগুলো সম্পর্কে আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন মোট 10খানা সেন্সর আছে। আপনি চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন কোনটার অবস্থান কোথায়। নিচে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি যে এখানে দেখুন ভয়েজার 1 এবং ভয়েজার 2 আছে, আর আছে ইনস্ট্রুমেন্টগুলোর নাম। তো এই মুহূর্তে দেখছেন যে ভয়েজার 1-এ মাত্র 2খানা অন আছে, বাদবাকি সব অফ করে দেওয়া হয়েছে, আর ভয়েজার 2-তে 3টে সেন্সর অন আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 17 এপ্রিল 2026-এ একটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমরা এক্ষুনি কথা বললাম। তার নাম হচ্ছে লো এনার্জি চার্জ পার্টিকেল। এবার কেন এগুলো বন্ধ করা হলো সেটা সম্পর্কে আপনাকে একটু বলি। যেহেতু ভয়েজার মহাকাশযানগুলোর যে গতিপথ সেগুলো ছিল সূর্য থেকে অনেক দূরে, সেই কারণে তাদের সোলার প্যানেল লাগানো হয়নি, ফলে তারা সূর্য থেকে শক্তি তৈরি করতে পারে না। তাতে ব্যবহার করা হয়েছিল আরটিজি অর্থাৎ রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর। এর ভেতরে মূলত প্লুটোনিয়াম 238 নামের একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ভরা থাকে, যেটা নিজে থেকেই ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। আরটিজি এই তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে। এই প্রক্রিয়ার মাধ্যমেই বছরের পর বছর সে বিদ্যুৎ তৈরি করতে থাকে। কিন্তু এখানে একটা সমস্যা হলো এই তাপের পরিমাণ ক্রমশ কমে আসে, ফলে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও কমে যায়। একটা হিসেব দিলে আপনি বুঝতে পারবেন, যখন এই ভয়েজার মহাকাশযানগুলো লঞ্চ করা হয়েছিল তখন সে বিদ্যুৎ তৈরি করত 470 ওয়াট, কিন্তু বর্তমানে সে 2026 সালে 250 ওয়াট বিদ্যুৎ তৈরি করে, যার ফলে তার কিন্তু শক্তির পরিমাণ কমছে। তাই ধীরে ধীরে তার সেন্সরগুলোকে অফ করা হচ্ছে। তাহলে এই মুহূর্তে ভয়েজার 1-এ চালু আছে ম্যাগনেটোমিটার, যেটা চৌম্বক ক্ষেত্রকে ডিটেক্ট করে, আর একটা চালু আছে প্লাজমা ওয়েভ সাবসিস্টেম, অর্থাৎ সে যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলোর প্লাজমা ওয়েভ কীরকম কাজ করছে বা কেমন পরিমাণে আছে সেগুলো ডিটেক্ট করে। বাদবাকিগুলো আপনি এখানে পড়ে নেবেন যে কোনটা কবে অফ করা হয়েছে। এবার ভয়েজার 2-তে দেখুন 3টে চালু আছে, আগের দুটো, তার সাথে কসমিক রে সাবসিস্টেম এটাও চালু আছে। তো ভয়েজার 2 থেকে 3টে সেন্সর থেকে ডেটা আসছে, আর বাদ বাকিগুলো কোনটা কবে অফ হয়েছে আপনি দেখতে পারবেন। দেখুন 24 সাল, 25 সাল এগুলোতে কিন্তু অফ হয়েছে। ইভেন 1989 সাল, 1991 সালেও তার বিভিন্ন সেন্সর, ইভেন ক্যামেরা অফ করা হয়েছে। তো এইগুলো আপনি একবার চোখ বুলিয়ে নেবেন। এবার আমরা দেখে নেব যে ভয়েজার এই মুহূর্তে কোথায় আছে। প্রথমে আমরা একটু ডিস্টেন্সটা দেখে নিই কোথায় আছে ডিস্টেন্স টুল থেকে। তাহলে এখানে আর্থ লিখে দেবো, দিলে পৃথিবীর থেকে দূরত্ব দেখতে পাবো। দেখুন এই মুহূর্তে দূরত্ব আছে পৃথিবী থেকে 25.40 বিলিয়ন কিলোমিটার, মানে 2500 কোটি কিলোমিটার, এবং এই মুহূর্তে সে চলছে 83,000 কিলোমিটার প্রতি ঘন্টা। মহাকাশে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই সেই কারণে সে কিন্তু এত জোরে চলতে পারছে বাধাহীনভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে সৌরজগৎ থেকে সে এখন কত দূরে, এই যে ভালো করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চলুন আমরা এবার একটা মজার জিনিস দেখি। বাদিকে খেয়াল করুন, 1977 সালে সে লঞ্চ করেছিল। তো এখানে আমরা ক্লিক করলে পৃথিবীর থেকে কিভাবে দূরে সরছিল সেটা দেখা যাবে, কিন্তু আমরা দেখতে চাই 1979 সালে সে যখন জুপিটার বা বৃহস্পতির কাছে পৌঁছেছিল তখন সে কেমনভাবে বৃহস্পতিকে দেখছিল। দেখুন এই মুহূর্তে ক্লিক করার সাথে সাথে অ্যানিমেশনটা এসে এখন যে সিনটা আপনি দেখতে পাচ্ছেন, আমাদের যে ভয়েজার সে কিন্তু এইভাবেই তাকে দেখেছিল। নিচে টাইম কন্ট্রোলে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে স্লো করলে 1 সেকেন্ডে রিয়েল টাইম দেখতে পাবো। যদি আমরা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করি, চাই যে 1 সেকেন্ডে আধা ঘন্টার স্পিডটা আমরা দেখব, তাহলে দেখুন আমি যেহেতু এখানে 1 সেকেন্ডে 30 মিনিট টাইম ফ্রেম দেখছি, সেই কারণে এই মহাকাশযান বা ভয়েজার কিন্তু এইভাবেই বৃহস্পতিকে তার সামনে থেকে যেতে দেখেছিল। সেই ছবি আমরা নাসার কাছ থেকে এর আগেও পেয়েছি। দেখতে কিন্তু এটা অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। ঠিক এই জিনিসটাই কিন্তু অবজার্ভ করেছিল এই ভয়েজার মহাকাশযান। চলুন আমরা এবার পরেরটাই চলে যাই। দেখুন 1979 সালে যখন সে শনি গ্রহের কাছে পৌঁছায় ভয়েজার, তখন সে কিভাবে দেখছিল শনিকে। দেখুন শনির থেকে একটু দূরেই ছিল,
আমরা টাইম কন্ট্রোলে দেখুন এখানে 1 সেকেন্ডে 1 ঘন্টার স্পিডটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভয়েজার কিন্তু শনিকে দেখছে, তার সাথে সাথে তার যে উপগ্রহগুলো ছিল সেইগুলোকেও দেখছে। দেখুন শনির সামনে দিয়ে এইভাবে কিন্তু ভয়েজার চলে গেছিল। শনির বলয়কে সে খুব ভালোভাবে অবজার্ভ করেছিল, ঠিক এতটাই কাছ থেকে। এবার দেখুন 2012 সালে আমরা চলে এসেছি। ভয়েজার 1 লিভস দ্য হেলিওস্ফিয়ার। তাহলে কি হচ্ছে, এই সময় ভয়েজার মহাকাশযান সূর্যের যে মাধ্যাকর্ষণ বা সৌরজগতের যে সীমানা সেইটা পার করে বেরিয়ে যাচ্ছে। সেই জায়গাটা আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে লোকেশন দেখতে পাচ্ছেন। এবার এই হেলিওস্ফিয়ার আমরা একটু দেখে নিই। এই যে এখানে ক্লিক করলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। দেখুন একটা নীল বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা নীল ফাঁকা জায়গা, এই জায়গাটাকে বলা হয় হেলিওস্ফিয়ার। এই জায়গায় সৌরঝড় এবং সূর্যের প্লাজমাগুলো এখানে থাকে এবং এই যে বাইরের যে বর্ডারটা দেখছেন এটাকে বলা হয় হেলিওপজ, মানে এইখানটা পর্যন্ত সূর্যের প্রভাব থাকে। এই বাউন্ডারির মধ্যে ইন্টারস্টেলার ওয়েভ বা সৌরজগতের বাইরের মহাকাশ থেকে কোনো রেডিয়েশন সৌরজগতে প্রবেশ করতে পারে না। তো এই যে বাউন্ডারি হেলিওপজ, এটা পার করেছিল আমাদের যে ভয়েজার, সেটা 2012 সালে। ঠিক আছে, এখন 2026 সাল, সে এখন হেলিওস্ফিয়ার পার করে অনেক দূরে চলে গেছে এবং মানব ইতিহাসের সর্বপ্রথম মহাকাশযানে পরিণত হয়েছে যে সৌরজগতের বাইরে বেরোতে পেরেছে। তাহলে এই গেল আমাদের ভয়েজার 1-এর নিয়ে আলোচনা। এবার চলুন আমরা ভয়েজার 2 সম্পর্কে একটু জেনে নিই। দেখুন আমরা ভয়েজার 2-তে চলে এলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েজার 2। আমরা প্রথমে একটু ডিস্টেন্সটা দেখে নিই। ডিস্টেন্স টুলে গিয়ে আমরা দেখব আর্থ লিখলাম। দেখুন তার দূরত্ব কিন্তু একটু কম পৃথিবীর থেকে, সেটা হচ্ছে 21.35 বিলিয়ন কিলোমিটার। তার গতিবেগও একটু কম, 81,000 কিলোমিটার প্রতি ঘন্টা। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সৌরজগতের অনেকটাই বাইরে সেও আছে। এবার আমরা চাইলে এর ইভেন্টগুলো কিন্তু একইভাবে দেখতে পারি। দেখুন সে যখন 1979 সালে বৃহস্পতির কাছে পৌঁছেছিল, সে কিভাবে বৃহস্পতিকে দেখছিল। আমরা এখানে টাইম কন্ট্রোলে একটু চেঞ্জ করতে পারি। এই যে 1 সেকেন্ডে 20 সেকেন্ডের ভিউটা দেখাচ্ছে, আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিই, 1 সেকেন্ডে 1 ঘন্টা করে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে সে কিভাবে বৃহস্পতির সামনে দিয়ে যাচ্ছিল, তখন কিন্তু বৃহস্পতিকে সে অনেকটাই কাছ থেকে দেখেছে। একইভাবে আপনারা এখানে লিস্ট আছে, এই যে দেখে নিতে পারবেন। এবার চলুন দেখা যাক 1986 সালে সে ইউরেনাসের পাশ দিয়ে কিভাবে গিয়েছিল। এখানে ক্লিক করলাম। দেখুন ইউরেনাস ক্রমশ এগিয়ে আসছে, বা বলতে পারেন আমাদের মহাকাশযানটা ফ্লাইবাই করছে ইউরেনাসের পাশ দিয়ে। টাইমটা আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে স্পিডে দেখতে পাবো। এটা আমরা 3 ঘন্টা করে দিলাম। দেখুন 1 সেকেন্ডে 3 ঘন্টার ভিউ দেখছি আমরা। দেখতে পাচ্ছেন যে ইউরেনাসের পাশ দিয়ে আমাদের মহাকাশযানটা কীভাবে এগিয়ে গেল। এই জিনিসটাকে আমরা বলি ফ্লাইবাই। ওকে, তো এইভাবে আপনারা চাইলেও দেখতে পারবেন, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এরপর দেখুন 2018 সালে সে হেলিওস্ফিয়ার পার করেছিল, যেটা ভয়েজার 1 2012-তে করেছে আর ভয়েজার 2 করেছে 2018 সালে। সৌরজগতের বাইরে বেরিয়ে গেছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে সৌরজগতের বাইরে আরও কটা মহাকাশযান গেছে, যেমন পায়োনিয়ার 11, এই যে পায়োনিয়ার 10, নিউ হরাইজন, এরাও কিন্তু মহাকাশযান, এরাও কিন্তু সৌরজগতের বাইরে এই মুহূর্তে আছে। চলুন এবার আমরা দেখি যে এই মহাকাশযানগুলো কিভাবে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে। নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক নাও ওয়েবসাইটে চলে এলাম। এখান থেকে আমরা জানতে পারি কোন মহাকাশযান কোন জায়গার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে। প্রথমে আপনারা 3টে জায়গার নাম এখানে দেখতে পাচ্ছেন। চলুন ওয়ার্ল্ড ম্যাপে সেগুলো দেখি। দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে আছে আমেরিকাতে গোল্ডস্টোন, মাঝখানে আছে স্পেনের মাদ্রিদ এবং ডান দিকে আছে ক্যানবেরা অস্ট্রেলিয়া। তো পৃথিবী গোল হওয়ার কারণে পৃথিবীর 3 জায়গায় এরকম ডিপ স্পেস নেটওয়ার্ক তৈরি করা আছে, যাতে যে কোনো সময় যে কোনো জায়গার থেকে যোগাযোগ করা সম্ভব হয়। ডিপ স্পেস নেটওয়ার্ক মানে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা মাদ্রিদের। এখানে প্রায় 37টা অ্যান্টেনা আছে এবং সব থেকে বড় যে অ্যান্টেনা সেটা প্রায় 200 ফুট চওড়া। তাহলে কল্পনা করুন যে একটা অ্যান্টেনা কত বড়। এই অ্যান্টেনাগুলোর সাহায্যেই মহাকাশযানগুলোর থেকে ডেটা আসে। নিচে দেখতে পাচ্ছেন ক্যানবেরাতে যে ডিপ স্পেস নেটওয়ার্ক আছে তার সঙ্গে এই মুহূর্তে কন্ট্যাক্ট হচ্ছে ভয়েজার 2। ডান দিকে উপরে আপনারা সেই অ্যান্টেনাটাও দেখতে পাচ্ছেন। যেহেতু অস্ট্রেলিয়াতে এখন রাত, সেই কারণে এটা অন্ধকার দেখাচ্ছে। এবং ডান দিকে এই যে ভিউ স্পেসক্রাফটে ক্লিক করলে আপনারা মহাকাশযানটাকেও দেখতে পাবেন, এই যে ভয়েজার 2। এবং নিচে কিছুটা ডিটেলসও পেয়ে যাবেন, এই যে নাম পেয়ে যাবেন, কত দূরত্ব, এবং এই যে মহাকাশযান এবং ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনা, এই দুটোর মধ্যে সিগন্যাল আদান প্রদানে কত সময় লাগে আসা যাওয়া সেটাও দেখতে পাবেন। 1.64 দিন সময় লাগছে, মানে মহাকাশযান থেকে ছাড়া সিগন্যাল আলোর গতিতে আসতে সময় লাগছে পৃথিবীতে প্রায় 1 দিন। আবার আমরা যদি কোনো সিগন্যাল ছাড়ি মহাকাশযানের উদ্দেশ্যে, তাহলে সেটা যেতে প্রায় 1 দিন সময় লাগছে। তাহলে কল্পনা করুন এই মুহূর্তে তারা কত দূরে আছে। নিচে আরও বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন, দেখে নেবেন। এই মুহূর্তে ভয়েজার 1 কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সে কোনো কারণে সিগন্যাল লস করেছে। তো আপনারা অনেক সময় এমন হতে পারে যে কোনোটাই দেখতে পাবেন না, আবার একই সঙ্গে দুটো দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন স্যাটেলাইট আছে, সবগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এই দেখুন উপরে জুনো স্যাটেলাইটটা এখানে দেখা যাচ্ছে। তারপর বিভিন্ন স্যাটেলাইট কোথায় আছে, কত দূরে আছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন।
আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেক নতুন তথ্য আপনারা জানতে পেরেছেন। এই ধরনের ভিডিও আর চান কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।